আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা খুবই ইন্টারেস্টিং একটা এক্সপেরিমেন্ট করব। আমার অ্যাক্রিলিক পেইন্টিংটাকে রেজিন দিয়ে সিল করব। তো চলুন এবার আমরা মূল কাজ শুরু করি, সাথেই থাকুন। আজকে আমি প্রথম গোল একটা ব্ল্যাক ক্যানভাসে পেইন্টিং করব। তো আমি প্রথমে একটা কাগজে প্ল্যানিং করে নিয়েছিলাম যে আমি আজকের পেইন্টিংয়ে কোথায় কি বসাবো, কোথায় গাছ বসবে, কতটুকু জায়গায় পানি হবে, এগুলো সব কোনো মতো একটা রাফ স্কেচের মতো আর কি। তো প্রথমে আমি আকাশের কাজটা শুরু করব। তাই আল্ট্রামেরিন ব্লু এবং টাইটানিয়াম হোয়াইট রং বসিয়ে নিচ্ছি। কতটুকু অংশে আকাশ থাকবে এবং কতটুকু অংশে পানি, সেই লাইনটা এঁকে নিব। তারপর আকাশের অংশটায় রং করা শুরু করব। আকাশ রং করার সময় আমি বেশিরভাগ সময় একটা বড় ফ্ল্যাট ব্রাশ ব্যবহার করি। আমার মনে হয় আকাশ আঁকার জন্য ফ্ল্যাট ব্রাশগুলো অনেক ভালো কাজে দেয়। আকাশের রং সাধারণত উপরে গাঢ় এবং নিচের দিকে হালকা রঙের হয়ে থাকে, তো সেই কথাটা মাথায় রেখে আমি রং করে যাচ্ছি। ফ্ল্যাট ব্রাশ দিয়ে সুন্দর করে আস্তে আস্তে আমি ব্লেন্ডিং করে যাব। আকাশের প্রথম লেয়ারটা শেষ হলে এবার আমি পানির অংশটা রং করা শুরু করব। ভিরিডিয়ান এবং থেলো ব্লু দিয়ে পানির রং করব। একটা খুবই মজার এবং গুরুত্বপূর্ণ তথ্য দেই, সেটা হচ্ছে আকাশের রং সাধারণত রেডিশ ব্লু হয়ে থাকে এবং সমুদ্রের পরিষ্কার পানির রং সাধারণত গ্রিনিশ ব্লু হয়। জিনিসটা খুবই মজার। সবসময় না হলেও সাধারণত এই কালার কম্বিনেশনে আকাশ এবং পানির রং হয়। আকাশের রঙে আমরা যে নীলটা ব্যবহার করছি সেটা হচ্ছে আল্ট্রামেরিন ব্লু, এবং আল্ট্রামেরিন ব্লু এক ধরনের রেডিশ ব্লু। এবং পানির রঙে আমরা যে ব্লুটা ব্যবহার করছি সেটা হচ্ছে থেলো ব্লু, এবং থেলো ব্লু হচ্ছে গ্রিনিশ একটা ব্লু। আর ভিরিডিয়ান রংটা তো কালার মিক্স করে বানানো যায়। আমি এক্ষুনি আপনাদের প্রসেসটা দেখিয়ে দেই। থেলো ব্লু অর্থাৎ গাঢ় গ্রিনিশ ব্লু এবং লেমন ইয়েলো অর্থাৎ গ্রিনিশ ইয়েলো, এই দুটো রং মিক্স করে নিব। সুন্দর করে মিক্স করার পর সামান্য সাদা মেশাবো। আর একটু নীল রঙ মিশিয়ে নিচ্ছি রংটা আরো সুন্দর করে ফুটিয়ে তুলতে। আমাদের ভেরিয়ান রংটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে। এবার টিউব থেকে ভেরিয়ান রংটা বের করে দেখি তো মিলে কিনা। আমরা দেখতে পাচ্ছি প্রায় একদম মিলে গেছে, কিন্তু আর একটু সাদা লাগবে মনে হয়। তো চলুন এবার মিশিয়ে নেই। বাহ, এখন একদম পুরো মিলে গিয়েছে, তাই না? কালার মিক্সিং এর মতো মজার জিনিস আর কোনো কিছু হতে পারে না। আপনি প্রত্যেকবার কালার মিক্সিং এর সময় নতুন নতুন সব জিনিস শিখবেন। এভাবে আপনি নিজের পছন্দ যে কোনো রঙই মিক্স করতে পারবেন। কালার মিক্সিং এর ধাপ এবং প্র্যাকটিস থাকলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন বালির অংশটা আঁকতে আমি ইয়েলো আঁকার ব্যবহার করব। কিন্তু আমার টিউবের রংটা তো শেষ, এখন উপায় কি? ট্রিক্স শিখে নিন। এভাবে টিউবের রং শেষ দেখালেও ভেতরে কিন্তু অনেক রং বেঁচে যায়, যেগুলো শেষের দিকে বের হতে চায় না। তো সেক্ষেত্রে আমি টিউবটা কেচি দিয়ে কেটে ভেতরের রংগুলো ব্যবহার করে নিই। রং একটুও নষ্ট হয় না। দেখুন কত রং বেরিয়ে এলো। এবার আমি বালির অংশটা সুন্দর করে রং করে নিচ্ছি। একটা ব্যাপার খেয়াল করুন, আমি কিন্তু এখনো ছবিতে কোনো ধরনের ওরকম ডিটেলস দেইনি, কিন্তু তবুও ছবিটা অনেকটা জীবন্ত লাগছে। বোঝা যাচ্ছে যে আমি কি আঁকতে যাচ্ছি। এটার কারণ হচ্ছে সঠিক রঙের ব্যবহার। আমাদের চোখ অজান্তেই চিনে ফেলেছে যে এখানে কি আঁকা হচ্ছে। আর একটা বিষয় খেয়াল করে দেখুন, আমার কালার প্যালেটে যে রঙগুলো আছে আমি সেগুলো মিক্স করেই রং করে যাচ্ছি। বাড়তি কোনো রং কিন্তু এখন পর্যন্ত নেইনি। এবার আমি গাছ আঁকা শুরু করলাম। প্যালেটে যে রঙগুলো ছিল সেগুলো দিয়ে আঁকা শুরু করেছি।
আমি আসলে প্যালেটে যা থাকে সেটা দিয়েই প্রথমে রং করে নিই, খেয়াল রাখি যেন গাঢ় রং থাকে, এই যা। তারপর আমি যে দারুণ একটা দোলনা আঁকার প্ল্যান করেছি সেটার শেপ আনতে থাকবো। গাছের পাতাগুলো একটু একটু করে বসিয়ে নেই ছায়া আলো। রেড কালারের কমপ্লিমেন্টারি কালারে কিন্তু গ্রিন এবং রেডের সঙ্গে সবুজ মিশিয়ে আমি ব্রাউন বানিয়ে নিলাম। আমার আর আলাদা করে ব্রাউন এখানে নেওয়া লাগলো না। আর আমার কালার মিক্সিং এর ভিডিওটা তো আছেই, আমি লিংক ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশনে দিয়ে দিব। ওই ভিডিওটার রেসপন্স অনেক ভালো ছিল এবং আপনারা সবাই বলেছেন যে খুব উপকার দিয়েছে। আলহামদুলিল্লাহ, নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারলে আমার নিজেরই খুব ভালো লাগে। তাই আপনারাও কালার মিক্সিং নিয়ে একটু বেসিকটা জানতে চাইলে ওই ভিডিওটা দেখতে পারেন। এবার আমি আকাশের দ্বিতীয় লেয়ারটার কাজ শুরু করব। উপরের দিক গাঢ় নীল এবং নিচে হালকা, এই কথাটা মাথায় রেখে রং করে যাব। আকাশের রঙের কাজটা শেষ হলে এবার আমি পানির লেয়ারের কাজ শুরু করব। ভিয়েরিয়ান এবং থেলো ব্লু দিয়ে আমি রং করে যাব। আর হোয়াইট তো আছেই। গ্রিনিশ একটা ব্লু এবং ভিয়েরিয়ানের সাথে আপনি একটু হোয়াইট মেশালে সমুদ্রের কত ধরনের শেড যে বানাতে পারবেন তার কোনো হিসাবই নেই। আপনি একটু রং নিয়ে খেলা করলে টের পাবেন যে কত দারুণ একটা ব্যাপার এটা। একটা পেইন্টিংয়ে কালার মিক্সিংয়ের অবদান অনেক বেশি। একটা পেইন্টিং রিয়েলিস্টিক করে তুলতে যে আপনার অনেক বেশি ডিটেলস দিতে হবে তা কিন্তু না। অনেক সময় সঠিক রং ব্যবহার করার মাধ্যমে ডিটেলস ছাড়াও ছবি বাস্তব মনে হয়। সঠিক রং ব্যবহার এতটা ক্ষমতা রাখে। সমুদ্রের পানি রং করার ক্ষেত্রেও কিন্তু গাঢ় এবং হালকা রঙের ব্যবহার হবে। বালির অংশটা আমি ইয়েলো অকর এবং হোয়াইটই মূলত ব্যবহার করছি, কিন্তু খেয়াল করে দেখবেন যে প্যালেটে থাকা সবুজ রঙও একটু একটু করে মিশিয়ে নিচ্ছি। দোলনার কারণে নিচে যে ছায়াটা পড়েছে সেটা মাথায় রেখে আমি রং করে যাচ্ছি। এবার আমি টিউব থেকে ব্রাউন কালারটা নিয়ে গাছে রং করে যাচ্ছি। পানি এবং বালির অংশটা আলাদা করতে ছায়া এঁকে নিই। এরপর চিকন একটা ব্রাশ দিয়ে পাতা আঁকা শুরু করব। রোদের মাঝখানে গাছের মধ্যে আলো ছায়ার দারুণ একটা কম্বিনেশন। তাই এই সময় লেমন ইয়েলো, ইয়েলো মের, স্যাপ গ্রিন এবং সামান্য ব্ল্যাক এই রংগুলো ভালো কাজ করবে। আমি এই রংগুলো দিয়ে গাছের প্রথম লেয়ারটা দিয়ে যাব।
গাছের উপরে কোথাও রোদ পড়েছে, কোথাও পড়েনি, এই ব্যাপারটা মাথায় রেখে রং করে যাব। এবার আমি ভালোভাবে দোলনাটা আঁকা শুরু করব। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে আমি আস্তে আস্তে শেপটা করে নিচ্ছি।
দোলনার নিচের ছায়াটা কিন্তু বোঝানো জরুরি। আমি সবসময় চেষ্টা করি একটা পেইন্টিংয়ে আলো ছায়ার ব্যালেন্সটা যেন থাকে, এতে করে ছবিটা অনেক সুন্দর করে ফুটে ওঠে। এরপর আমি পানির কিছু ডিটেলসের কাজ করব। ছোট্ট ছোট ডিটেলস, আবার বড় বড় ডিটেলস। বালির কাছে যে পানি থাকে সেখানে সাধারণত পানির গভীরত্ব কম থাকে, যার কারণে পানির নিচের বালির রংটা কিছুটা পানির রঙের সঙ্গে ফুটে ওঠে। আমার ধারণা তাই এই জায়গাটায় পানির রং কিছুটা ইয়েলোইশ টাইপ হবে। আমি সেই অনুযায়ী রং করে যাচ্ছি। ব্লু এর সাথে হালকা ইয়েলো আকারের একটা মিক্সচার। পানিতে না অনেকগুলো লেয়ারের কাজ করলে আর সুন্দর করে মিক্স করলে একদম ঢেউগুলো জীবন্ত মনে হয়, তাই আমি একটা লেয়ার শুকালে আরেকটার কাজ শুরু করে দিই। সমুদ্রের পানি রং করার ক্ষেত্রে কিন্তু গাঢ় এবং হালকা রঙের ব্যবহার হবে। দূরের ছোট্ট ছোট ডিটেলসগুলো আমাদের চোখে ধরা পড়ে না দেখে একসঙ্গে মিলে সেগুলো গাঢ় রং দেখায়, এবং যতই জিনিসগুলো আপনার চোখের কাছে আসতে থাকে ততই পরিষ্কার আপনি দেখতে পান এবং ঢেউগুলো আরো বড় হতে থাকে। পানির কিন্তু নিজস্ব একটা রং আছে, তেমনি পানির উপর বিশাল যে আকাশটা, সে আকাশটার রং এবং সূর্যের রং পানির রঙে এক বড় প্রভাব ফেলে। তাই দেখবেন যে একটা দৃশ্যের আশেপাশের আবহাওয়ার সাথে পানির রং কিন্তু বদলাতে থাকে। আর পানি আঁকার ক্ষেত্রে একটা বিষয় হচ্ছে কাছের এবং দূরের ঢেউগুলোর সাইজ ব্যালেন্স করাটা। এটা কিন্তু পানি আঁকায় অনেক বড় একটা ভূমিকা রাখে। একটা বিষয় সব সময় মাথায় রাখবেন, যে কোনো জিনিস আপনার কাছ থেকে যত দূরে যেতে থাকে তত অস্পষ্ট এবং ছোট হতে থাকে, এবং যেই জিনিসটা আপনার কাছে আসতে থাকে সেটা তত বড় এবং স্পষ্ট আপনি দেখতে পান। এই ধারণাটা কিন্তু আপনার যে কোনো পেইন্টিং এ কাজে দিবে। ঢেউয়ের ক্ষেত্রেও এই জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ। এবার গাছের পাতায় আরো লেয়ার দিয়ে নিব। দোলনার ছোট ছোট ডিটেলসগুলো দিয়ে নিচ্ছি। চাইলে এখানে শুধু কালো রং করেও কিন্তু রাখা যেত, কিন্তু ছোট্ট ছোট ডিটেলস দিতে না আমার খুব ভালো লাগে, অন্য রকমের অনুভূতি।
দোলনার বালিশ চাদর রং ভাবলাম বদলে ফেলি, আগের রংটা না সমুদ্রের রঙের সাথে কেমন মিলে যাচ্ছে। এটা কিন্তু আরো মজার এবং শেখার একটা জিনিস। পেন্টিং এ হুটহাট করেই বদলে ফেলার ভয় পাবেন না। আপনি একবার আঁকতে পারলে বারবার আঁকতে পারবেন, এই কনফিডেন্ট আপনার থাকতে হবে। না থাকলেও সমস্যা নেই, আস্তে আস্তে চলে আসবে ইনশাল্লাহ। শুধু প্রয়োজন একটুখানি সাহসের। এভাবে করে আমরা পেন্টিংটা শেষ করে ফেললাম। কিন্তু এবার সবচেয়ে মজার কাজটা আমরা করব, আর সেটা হচ্ছে এই প্রথমবারের মতো আমি আমার পেন্টিংয়ের রেজিন দিব। আমি না বিশ্বাস করতে পারছি না যে সত্যি এই দিনটা আমার জীবনে এসেছে। আমার এত বেশি শখ ছিল যে নিজের পেন্টিংয়ে আমি রেজিন দিয়ে সিল করব। আমাদের দেশে না রেজিন অতটাও অ্যাভেলেবল ছিল না, আর কয়েক বছর আগেও কমপক্ষে আমি পাইনি। এখন যখন প্রায় 1 বছর রেজিন নিয়ে কাজ করার আমার অভিজ্ঞতা হয়েছে, তখন এসে সাহস করলাম নিজের পেন্টিংয়ে আমি রেজিন দিব। রেজিনের দামটা না অনেক বেশি, এবং সবচেয়ে বড় কথা রেজিন এক ধরনের কেমিক্যাল। হাত মোজা, চোখে চশমা, মুখে মাস্ক, খোলামেলা জায়গা, এইসব অনেকগুলো বিষয় মাথায় রেখে রেজিন নিয়ে কাজ করতে হয়। এটা নিয়ে কাজ করতে গেলে অনেক সাবধান থাকতে হয়, তাই আমি নিজেই রেজিন নিয়ে এখন আপাতত কম কাজ করি। তবুও রেজিন পেন্টিংয়ে দেওয়ার মতো একটা এক্সপেরিমেন্ট না করে আর থাকতে পারলাম না। কি সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন, রেজিন দেওয়ার সাথে সাথে রঙগুলো কি দারুণভাবে ফুটে উঠেছে। এখন দেখেন, এক্সপিরিয়েন্স না থাকলে যা হয় আর কি। তো শুকানোর পর খেয়াল করলাম যে কিছু রং রেজিনের ভেতরে এরকম ছড়িয়ে গেছে। তো আমরা নতুন কি শিখলাম বলেন, যে সরাসরি রেজিন পেন্টিংয়ে ঢালা যাবে না, এতে করে রং ছড়িয়ে যেতে পারে। রেজিন ঢালার আগে কিছু একটা দিয়ে মনে হয় সিল করে নিতে হবে। ইন্টারেস্টিং। তো দেখলেন তো, এভাবে আমিও ভুল করে ফেললাম। ভুল করলে না আমার অনেক মজা লাগে, কারণ ভুল করার মাধ্যমে আমি অনেক কিছু শিখি। নেক্সট টাইম থেকে ওই ভুলটা তো আর করিই না, তার উপর আবার ওই ভুলটা ঠিক করতে যে কত কিছু যে শেখা হয়ে যায়। আজ আপনাদের সাথে একটা ভুল করতে পেরে আমার খুব মজা লাগতেছে, কারণ আপনাদের জানার এবং দেখার দরকার আছে যে আপনাদের আর্ট হলিক শক্তিও নিজে ভুল করে, এবং ভুল করে নিজে এভাবে শিখেছে। এমনিতেও না আমার আরেকটা লেয়ার দেওয়ার ইচ্ছা ছিল, কারণ আমি জানতাম যে ক্যানভাসটা রেজিন শুষে নিবে প্রথমবার, তো আরেকটা লেয়ার দিলে সুন্দরভাবে রেজিনটা বসবে। তো এবার আমরা আগে পেন্টিংটা ঠিক করে নেই, তারপর ভাবছি পেন্টিংয়ে স্প্রে ভার্নিশ করব এবং তারপরে রেজিন ঢালবো, দেখা যাক কি হয়। তো আমি আবার পেন্টিংটা ঠিক করে নিয়েছি এবং এবার স্প্রে ভার্নিশ করেছি। এবার আবারও আমি আরেকটা রেজিনের লেয়ার দিচ্ছি, দেখা যাক কি হয়। এই কাজটা এত স্যাটিসফাইং। তো এই হচ্ছে আমাদের রেজাল্ট পেইন্টিং এর রেজিন ঢালার পরে। এত বেশি সুন্দর লাগতেছে এটা সামনাসামনি, আমি নিজেই পাগল হয়ে গেছি সত্যি। তো এটা ছিল আজকের ভিডিও। আশা করি আজকের ভিডিওটা আপনাদের একটু হলেও উপকার এসেছে। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা রইল আপনাদের জন্য। আর হ্যাঁ, নেক্সট ভিডিওতে কিন্তু অনেক বড় একটা সারপ্রাইজ থাকছে, তাই অবশ্যই চ্যানেলে চোখ রাখবেন। আল্লাহ হাফেজ।